রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের আকাশসীমা বন্ধ ভারতের স্পাইস জেট এয়ারলাইনের জন্য। ইরানে বিধ্বস্ত যুদ্ধ বিমান। মোদির এআই সামিটে এবার উদম শরীরে বিক্ষোভ কংগ্রেসের। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, মধ্যপ্রাচ্যের অর্ধেক ইসরায়েলের দখল করা উচিত। সোমালিয়াকে পাকিস্তানের তৈরি 6টি যুদ্ধবিমান উপহার সৌদি আরব ও তুরস্কের। তুরস্ক এবং সৌদি আরব মিলে পাকিস্তানের তৈরি 6টি JF-17 থান্ডার ফাইটার জেট উপহার দিচ্ছে সোমালিয়াকে। শিগগির এসব যুদ্ধবিমান ডেলিভারি পেতে যাচ্ছে সোমালিয়া। টাইমস অফ ইসলামাবাদ শুক্রবার প্রকাশ করেছে এই খবর। সোমালিয়া প্রায় $1 বিলিয়ন ব্যয়ে পাকিস্তান থেকে 24টি JF-17 ফাইটার জেট কেনার চেষ্টা করছিল। এর মধ্যে তুরস্ক এবং সৌদি আরব এগিয়ে আসে সোমালিয়াকে এক্ষেত্রে 6টি যুদ্ধবিমানের অর্থ সহায়তা নিয়ে। বিভিন্ন দেশে পাকিস্তানের JF-17 ফাইটার জেটের ব্যাপক চাহিদা বৃদ্ধির কারণে চলতি বছর পাকিস্তান মাসে 2টি করে এই যুদ্ধবিমান তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ফলে অর্ডার দেওয়ার কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশ ডেলিভারি পাবে এই বিমান। অপরদিকে JF-17 যুদ্ধবিমান রপ্তানির কারণে পাকিস্তান আকস্মিক পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র রপ্তানিকারক দেশে। আর এর পেছনে মূল অবদান ভারতের, কারণ গত বছর মে মাসে ভারত আকস্মিক পাকিস্তানের বিরুদ্ধে হামলা করায় পাকিস্তান তাদের JF-17 এবং চীনা J-10C ফাইটার দিয়ে দাঁত ভাঙা জবাব দেয় ভারতকে। এরপর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা বাড়ে পাকিস্তান এবং চীনা যুদ্ধবিমানের। ভারতের নামকরা এয়ারলাইন স্পাইস জেটের জন্য আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে বাংলাদেশ। নেভিগেশন চার্জ, ল্যান্ডিং ফি, পার্কিং ফি সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণ পাওনা পরিশোধ না করায় এই পদক্ষেপ নিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ঘটনাকে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি একটি ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। প্রকাশিত খবরে বলা হয়েছে, হাসিনার আমল থেকে ভারতীয় বিমান সংস্থাটি বাংলাদেশকে কোনো ফি না দিয়ে বাংলাদেশের আকাশসীমা, বন্দর সুবিধা সহ বিভিন্ন অবকাঠামো ব্যবহার করে আসছিল। কয়েক বছরে সংস্থাটির বকেয়া বিলের পরিমাণ দাঁড়ায় $5 মিলিয়ন বা 42 কোটি রুপি। সম্প্রতি সংস্থাটিকে বেশ কয়েকবার বকেয়া বিল পরিশোধের জন্য চিঠি দেওয়া হলেও তাতে কর্ণপাত করেনি তারা। এই অবস্থায় স্পাইস জেটের জন্য আকাশসীমা নিষিদ্ধ করল বাংলাদেশ। ফলে কলকাতা থেকে গুয়াহাটি যেতে বর্তমানে আধা ঘন্টার বেশি ঘুরপথ অতিক্রম করতে হয় তাদের। এতে বাড়ছে তাদের বিপুল পরিমাণ জ্বালানি খরচ সহ অন্যান্য খরচ। দিল্লিতে শুক্রবার দুপুরে চলছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। সেখানে ঢুকে গায়ের জামা খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন কংগ্রেস কর্মী। তাদের দাবি, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সমঝোতা হলে বঞ্চিত হবে দেশের মানুষ। এই ঘটনায় অন্তত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছে বাকিদেরও ধরা হবে। বিজেপি কটাক্ষ করে বলেছে, হিংসার কারণেই এসব করেছে কংগ্রেস। অন্যদিকে ভারত সহ অন্তত 75টি দেশ AI প্রযুক্তির উন্নয়নের অঙ্গীকার করে একটি চুক্তিতে সই করতে চলেছে। শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে চলছিল AI সম্মেলন। বিভিন্ন সংস্থার প্রধানেরা এই বিষয়ে ভাষণ দিচ্ছিলেন। আচমকাই একটি কক্ষের বাইরে শুরু হয় শোরগোল। শুনে কক্ষ থেকে বেরিয়ে আসেন উপস্থিত লোকজন। তারা দেখেন গায়ের জামা খুলে ভারত আমেরিকা বাণিজ্য সমঝোতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কংগ্রেসের কর্মী। কংগ্রেস প্রথম থেকেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সমঝোতার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের দাবি, এই সমঝোতায় 2 দেশ সই করলে বঞ্চিত হবেন ভারতবাসী, বঞ্চিত হবেন দেশের কৃষকেরা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বদনাম করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব কংগ্রেসের এই পদক্ষেপকে নির্লজ্জ বলে জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেন, ভারত যখন নিজেকে বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী করে তুলছে, তখন কংগ্রেস দেশকে লজ্জিত করছে। এটা রাজনৈতিক বিরোধিতা নয়, ভারতের বিশ্বে যে ভাবমূর্তি রয়েছে তাকে হেয় করার চেষ্টা চলছে। বিজেপির দাবি, হিংসায় এসব করছে কংগ্রেস। গত সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক AI সামিট। সম্মেলন শুরুর পর একের পর এক কেলেঙ্কারির ঘটনা ঘটতে থাকে। বিশ্ব AI সামিটের প্রথম দিনই ছিল না ইন্টারনেট। সম্মেলনের তৃতীয় দিন বুধবার ভারতের একটি বিশ্ববিদ্যালয় একটি রোবট কুকুর হাজির করে দাবি করে তারা সেটি উদ্ভাবন করেছে।
তখনই সম্মেলনে হাসির রোল পড়ে যায়, কারণ সেটি আসলে চীনের উদ্ভাবিত একটি রোবট। মিথ্যা দাবির কারণে তাদেরকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া হয় সম্মেলন স্থল থেকে। শেষ পর্যন্ত এই ঘটনায় চাকরি চলে গেছে নয়ডার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেহা সিং এর। অপরদিকে বিশ্ব ধনকুবের বিল গেটস সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। ইরানে বিধ্বস্ত হয়েছে একটি F-4 ফ্যান্টম সুপারসনিক ফাইটার জেট। 19 ফেব্রুয়ারি রাতে হামাদান প্রবেশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন একজন পাইলট, আরেক পাইলটের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় রাত্রিকালীন মহড়া পরিচালনা করছিল ইরান। বিধ্বস্ত হওয়া F-4 ফ্যান্টম যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার বোমারু বিমান। একসময় সারা বিশ্বে খুবই জনপ্রিয় ছিল এই বিমান। 1958 সাল থেকে 1981 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 5000-এর অধিক এই যুদ্ধবিমান তৈরি করে। ইরান 225টি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান সংগ্রহ করে তখন। বর্তমানে ইরানের কাছে 63টি এ বিমান রয়েছে এবং এসবের বয়স 50 বছরের বেশি। বিমান শক্তির দিক দিয়ে ইরান খুবই দুর্বল একটি দেশ। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের দীর্ঘ অবরোধের কারণে ইরান যুদ্ধবিমান আমদানি করতে পারছে না, নিজেরা তৈরিও করতে পারছে না, কাঁচামাল সহ বিভিন্ন উপাদান আমদানি না করতে পারার কারণে। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইসরায়েল সহ বিভিন্ন দেশে একসময় এই বিমান ব্যবহার করলেও এসব দেশ অনেক আগেই এ বিমান অবসরে পাঠিয়েছে। ইরানের কাছে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী বিমান হল রাশিয়ার তৈরি MiG-29, Su-24 এবং যুক্তরাষ্ট্রের তৈরি ফ্যান্টম। বস্তুত এইসব বিমান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছে খেলনা বিমান ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি বলেছেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা দখল করে নেয় তাতে আমি কিছু মনে করব না। এটা ইসরায়েলের মানুষের অধিকার। একসময় মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা নিয়ে ইসরায়েল নামক রাষ্ট্র ছিল। যুক্তরাষ্ট্রের ট্রাম্পপন্থী বিতর্কিত সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মাইক হুকাবি। শুক্রবার প্রচারিত হয়েছে তার এই সাক্ষাৎকার। মাইক হুকাবি বলেন, ইরাকের ফোরাত নদী থেকে মিশরের নীলনদ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র, আর এটা হলো ইহুদিদের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি। বস্তুত মাইক হুকাবি জায়নবাদী ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের দাবির কথা বলেছেন। বর্তমান নেতানিয়াহু সরকার বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের দাবি অনুসারে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের সীমানা লেবানন, সিরিয়া ছাড়িয়ে উত্তরে তুরস্কের আদানা পর্যন্ত, পূর্বে এর সীমানা জর্ডান, ইরাক এবং দক্ষিণ পূর্বে সৌদি আরব থেকে ইয়েমেন পর্যন্ত। বস্তুত 2000 বছর আগে এটাই ছিল হযরত দাউদ ও সুলাইমানের সাম্রাজ্যের সীমানা। সেটাকে ইসরায়েল বর্তমানে কিংডম অফ ডেভিড বা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। মাইক হুকাবি বলেন, এটা যদি ইসরায়েল আবার দখল করতে পারে তাহলে সেটা হবে একটা দারুণ ঘটনা। এদিকে শুক্রবার ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 12 জন লেবানিজ। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধ বা উত্তেজনা চায় না এবং নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে যদি তাদের উপর কোনো সামরিক আগ্রাসন চালানো হয় তবে তার কঠোর এবং আনুপাতিক জবাব দেওয়া হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন থেকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী তাদের আত্মরক্ষার সহজাত অধিকার রয়েছে। যদি কোনো দেশ বা শক্তি ইরানের উপর হামলা করে তবে তারা সেই অধিকার প্রয়োগ করে পাল্টা ব্যবস্থা নেবে। তেহরান সতর্ক করে বলেছে, আগ্রাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শত্রু শক্তির এই অঞ্চলের সমস্ত সামরিক ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ডিয়েগো গার্সিয়া এবং অন্যান্য বিমান ঘাঁটি ব্যবহারের যে হুমকি দেওয়া হয়েছে, ইরান তাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ইরান বলেছে, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে না যায়। তারা সাফ জানিয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অনিয়ন্ত্রিত পরিণতির জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী থাকবে। ইরানের এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে। ইরান স্পষ্ট করে বলেছে, শান্তি বজায় রাখা তাদের লক্ষ্য হলেও সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলমান পরোক্ষ আলোচনায় ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ বা জিরো এনরিচমেন্টের কোনো দাবি জানায়নি। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন, কট্টরপন্থীরা মার্কিন নীতিকে একটি বিপর্যয়কর যুদ্ধের দিকে পরিচালিত করার চেষ্টা করছে এবং তারা সফল হবে না। মার্কিন সংবাদ মাধ্যম
MSNBCর মর্নিং জো অনুষ্ঠানে আরাকচি বলেন, আমরা সমৃদ্ধকরণ স্থগিত করার কোনো প্রস্তাব দেইনি এবং যুক্তরাষ্ট্র আমাদের কাছে জিরো এনরিচমেন্ট দাবি করেনি। তিনি জানান, গত মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং উভয় পক্ষ আলোচনার কিছু নির্দেশিকা বা মূলনীতির বিষয়ে একমত হয়েছে। আরাকচি জানিয়েছেন, তেহরান আগামী 2-3 দিনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি করবে। উচ্চ পর্যায়ের অনুমোদনের পর এটি মার্কিন প্রতিনিধি দলের প্রধান স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজন হলে খসড়াটি নিয়ে আলোচনার জন্য আরও একটি বৈঠক হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকার সামরিক হুমকির প্রেক্ষাপটে আরাকচি বলেন, সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে ইরানের স্থাপনায় হামলা এবং বিজ্ঞানীদের হত্যা করেও ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যায়নি, কারণ এই প্রযুক্তি ইরানের নিজস্ব। তিনি আশা প্রকাশ করেন, যারা আমেরিকাকে একটি অপ্রয়োজনীয় ও ভয়াবহ যুদ্ধের দিকে টেনে নিতে চায় তারা সফল হবে না। তিনি বলেন, কূটনীতি একমাত্র পথ। আমরা শান্তির জন্য প্রস্তুত, কূটনীতির জন্য প্রস্তুত, আবার নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়, তবে তারা তাদের পারমাণবিক অধিকার বা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। খ্যাতনামা আমেরিকান কলামিস্ট থমাস ফ্রিডম্যান এক নিবন্ধে সতর্ক করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের বিতর্কিত রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ইহুদি সম্প্রদায়কে ব্যবহার করছেন। তিনি মূলত ইরানের সাথে উত্তেজনা বাড়িয়ে আমেরিকার নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন বলে ফ্রিডম্যান মন্তব্য করেন। তিনি নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন, নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ইহুদিদের বোকা বানাচ্ছেন। যদি আমেরিকা তাকে এটা করতে দেয় তবে আমরাই বোকা। তিনি আরো বলেন, নেতানিয়াহু আমেরিকার মুখের উপর থুতু ছিটিয়ে বলছেন যে বৃষ্টি হচ্ছে, অথচ বাস্তবে কোনো বৃষ্টি নেই। ফ্রিডম্যানের মতে, নেতানিয়াহু সচেতনভাবে ওয়াশিংটনের নজর ইরানের সাথে সংঘাতের দিকে সরিয়ে দিচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড এবং গাজায় তাদের দীর্ঘমেয়াদী অবস্থান নিয়ে সৃষ্ট বিতর্কগুলোকে আড়ালে রাখা। গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা যখন ইতিবাচক দিকে যাচ্ছিল, তখনই নেতানিয়াহু হোয়াইট হাউসে ছুটে যান। বিশ্লেষকদের মতে তিনি মূলত কূটনৈতিক প্রচেষ্টায় বাধা দিতেই এই সফর করেছেন। নিবন্ধে বলা হয়েছে, নেতানিয়াহু পশ্চিম তীর ও গাজায় এমন নীতি অনুসরণ করছেন যা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করছে এবং দীর্ঘমেয়াদে বিশ্বজুড়ে ইহুদিদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফ্রিডম্যান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বক্তব্য উল্লেখ করে বলেন, উগ্রবাদী সেটেলাররা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য সহিংস ও অপরাধমূলক চেষ্টা চালাচ্ছে, যা মূলত ওই অঞ্চলকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার একটি পথ তৈরি করা। থমাস ফ্রিডম্যানের এই কড়া সমালোচনা এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং ইরানের সাথে উত্তেজনার পারদ তুঙ্গে। ফ্রিডম্যান মনে করেন, নেতানিয়াহুর এই বিপজ্জনক খেলা বন্ধ না করলে আমেরিকা বড় ধরনের কৌশলগত সংকটে পড়বে। জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা এবং আবার সামরিক হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করার ক্ষমতা সীমিত করতে ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতা জোটবদ্ধ হয়ে নতুন আইনি পদক্ষেপ নিচ্ছেন। মার্কিন সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের। আইন প্রণেতাদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে এবং যথাযথ পরামর্শ ছাড়াই এই পদক্ষেপ নিচ্ছেন, যা অসাংবিধানিক। সেনেটর টিম কেইন এবং অন্যান্য আইন প্রণেতারা একটি প্রস্তাব উত্থাপন করেছেন, যার লক্ষ্য হল কংগ্রেসের পূর্ব অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করা। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং আসন্ন হুমকি মোকাবেলায় জুনের হামলা জরুরি ছিল। তবে হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস সহ অনেকে আইন প্রণেতা বলেছেন, প্রশাসন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি যা এই আকস্মিক হামলার ন্যায্যতা প্রমাণ করে। রিপাবলিকান স্পিকার মাইক জনসন প্রেসিডেন্টের এই পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পের এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।
অন্যদিকে ডেমোক্রেটরা একে একতরফা এবং ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। আইন প্রণেতারা চলতি সপ্তাহেই এই বিষয়ে ভোটাভুটির চেষ্টা করছেন। তাদের লক্ষ্য হলো প্রেসিডেন্টের ক্ষমতাকে এমনভাবে সীমাবদ্ধ করা যাতে একক সিদ্ধান্তে দেশ কোনো বিপর্যয়কর যুদ্ধে জড়িয়ে না পড়ে। কংগ্রেস এখন জোরালোভাবে চেষ্টা করছে যাতে যুদ্ধের চাবিকাঠি কোনো একজন ব্যক্তির হাতে না থাকে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং তার প্রভাবশালী পুত্র মুস্তাফা খামেনিকে হত্যার একটি গোপন পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পেশ করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং মার্কিন প্রশাসনের কট্টরপন্থী একটি অংশ ট্রাম্পের কাছে এই পরিকল্পনাটি উত্থাপন করে। তাদের দাবি, ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের মূলে আঘাত হানলে দেশটির শাসন ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে এবং তেহরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলা সহজ হবে। সর্বোচ্চ নেতার পাশাপাশি তার পুত্র মোস্তফা খামেনিকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে, তাকে ইরানের পরবর্তী সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়। তাকে সরিয়ে দেওয়া হলে ইরানের ক্ষমতার পালা বদলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন পরিকল্পনাকারীরা। যদিও ট্রাম্প এই পরিকল্পনার ব্যাপারে অবগত হয়েছেন, তবে তিনি এখনই এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরেই একটি অংশ মনে করছে এ ধরনের চরম পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত এবং সরাসরি যুদ্ধের সূচনা করতে পারে, যা মার্কিন স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই রিপোর্টের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে সরাসরি মন্তব্য পাওয়া না গেলেও দেশটি বারবার হুঁশিয়ারি দিয়েছে, তাদের নেতৃত্বের উপর যে কোনো ধরনের আঘাতের জবাব হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর আগের জানিয়েছিল, তাদের নেতৃত্বের নিরাপত্তা বজায় রাখতে তারা যে কোনো উচ্চ পর্যায়ের কৌশলগত ব্যবস্থা নিতে সক্ষম। পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি কড়া বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। তবে এই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যেই ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের আল-আকসা প্রাঙ্গণে আকস্মিক প্রবেশ এবং সেখানে স্থিতাবস্থা লঙ্ঘনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রমজানের প্রথম শুক্রবারেই কড়া পুলিশ পাহারায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন বিন গাভির। সেখানে তিনি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং রমজান চলাকালীন ফিলিস্তিনিদের উপর আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপের নির্দেশ দেন। তার এই সফরকে বড় ধরনের উস্কানি হিসেবে দেখা হচ্ছে। ইসলামিক ওয়াকফ বিভাগের মতে প্রায় ৮০,০০০ মানুষ নামাজে অংশ নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই জেরুজালেম এবং ইসরায়েলের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০,০০০ মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তাও কঠোর বয়সসীমা এবং বিশেষ পারমিট সাপেক্ষে। জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশ পথগুলোতে ব্যাপক তল্লাশি চৌকি বসিয়ে মুসল্লিদের বাধা দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলি পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক ইনভেস্টিগেটিভ রিপোর্টে বলা হয়েছে, আল-আকসা নিয়ে গত কয়েক দশকের পুরনো সমঝোতা বা স্থিতাবস্থা এখন ভেঙে পড়ার মুখে। ১৯৬৭ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী আল-আকসা প্রাঙ্গণে কেবল মুসলিমরাই প্রার্থনা করতে পারতেন, কিন্তু বর্তমানে ইসরায়েলি উগ্রপন্থীদের প্রকাশ্য প্রার্থনা এবং গানের অনুমতি দেওয়া হচ্ছে, যা আগে নিষিদ্ধ ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী সরু ভূখণ্ডটি দীর্ঘদিন ধরেই সামরিক ও কৌশলগত বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। অনানুষ্ঠানিকভাবে চিকেন নেক নামে পরিচিত হলেও আনুষ্ঠানিকভাবে একে বলা হয় শিলিগুড়ি করিডোর। পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত এই করিডোর গড়ে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রস্থের। পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান ও চীনের সন্নিকট উপস্থিতি, সব মিলিয়ে ভৌগোলিকভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর। এই করিডোরটি ভারতের ৭টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে স্থলপথে যোগাযোগ বজায় থাকে। যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, অপটিক্যাল ফাইবার কেবল এবং সামরিক সরঞ্জাম সবই এই পথের উপর নির্ভরশীল। এমন বাস্তবতায় করিডোরের নিচ দিয়ে প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা ভারতের অবকাঠামো ও নিরাপত্তা নীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শিলিগুড়ির কাছে রাঙ্গাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত এই প্রস্তাবিত ভূগর্ভস্থ রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩৫.৭৬ কিলোমিটার। পরিকল্পনা অনুযায়ী সমান্তরাল দুটি সুড়ঙ্গ নির্মাণ করা হবে, যাতে দ্বিমুখী রেল চলাচল নির্বিঘ্ন থাকে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে
উত্তর পূর্ব রেলওয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করে সুড়ঙ্গ খনন করা হবে এবং এতে উন্নত সিগন্যালিং, অগ্নি নির্বাপন ও বায়ু চলাচল ব্যবস্থা স্থাপন করা হবে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি ভারতীয় রুপি। যদিও চূড়ান্ত অনুমোদনের পর ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে। শিলিগুড়ি করিডোরের গুরুত্ব নতুন কিছু নয়। 1962 সালের চীন ভারত যুদ্ধ, সিকিম ও অরুণাচল প্রদেশে সীমান্ত উত্তেজনা এবং সাম্প্রতিক বছরগুলোর ডোকলাম সংকট এসব অভিজ্ঞতা দিল্লিকে স্মরণ করিয়ে দিয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ অবকাঠামো ভঙ্গুর হলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। করিডোরটি কার্যত একটি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিয়র। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাশকতা বা শত্রু হামলায় এই করিডোর বিচ্ছিন্ন হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলে স্থলপথ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই ঝুঁকি কমাতেই দৃশ্যমান রেলপথের পাশাপাশি ভূগর্ভস্থ সুরক্ষিত রেললাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে লজিস্টিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে সেনা ও ভারী সরঞ্জাম দ্রুত পাঠাতে না পারলে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। ভূগর্ভস্থ রেলপথ মোটা কংক্রিট কাঠামোয় নির্মিত হওয়ায় তা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা নাশকতা থেকে তুলনামূলক সুরক্ষিত থাকবে। শিলিগুড়ি করিডোরের আশেপাশেই বাগডোগরা বিমান ঘাঁটি এবং ব্যাংডুবিতে ভারতীয় সেনাবাহিনীর 33 কোরের সদর দপ্তর অবস্থিত। ফলে বিমান ও রেল যোগাযোগের সমন্বয় দ্রুত মোতায়েন কৌশলে সহায়ক হবে। জরুরি পরিস্থিতিতে সেনা সদস্যরা বিমানযোগে এসে ভূগর্ভস্থ রেলপথ ধরে সীমান্তমুখী হতে পারবেন। তবে এই প্রকল্প কেবল সামরিক প্রয়োজনে সীমাবদ্ধ নয়। উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতার অভিযোগ করে আসছে। পাহাড়ি ভূপ্রকৃতি, নদীবহুল এলাকা এবং ঐতিহাসিক অবহেলার কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি পর্যাপ্তভাবে। উন্নত ও সুরক্ষিত রেল সংযোগ শিল্পায়ন, পর্যটন ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। করিডোরের ওপর দিয়ে বর্তমানে বিদ্যুৎ সঞ্চালন লাইন, তেল ও গ্যাস পাইপলাইন, ইন্টারনেট কেবল সহ নানা অবকাঠামো রয়েছে। ফলে নতুন স্থল রেললাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও সামাজিক প্রভাব বড় চ্যালেঞ্জ। ভূগর্ভস্থ সুড়ঙ্গ সেই চাপ অনেকাংশে কমাতে পারে। এদিকে আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে সমন্বিত রেল সড়ক সুড়ঙ্গ নির্মাণের সিদ্ধান্ত ভারতের অবকাঠামো পরিকল্পনায় আরেকটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। পরিকল্পনা অনুযায়ী গোহপুর ও নামিলগড়ের মধ্যে 4 লেনের নিয়ন্ত্রিত সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। মোট প্রকল্প দৈর্ঘ্য প্রায় 33.7 কিলোমিটার, যার মধ্যে 15.79 কিলোমিটার অংশ ব্রহ্মপুত্রের নিচ দিয়ে যাবে। দুটি সমান্তরাল সুড়ঙ্গের একটিতে রেল চলবে, অন্যটিতে সড়ক যানবাহন। বর্তমানে নহপুর ও নুমিলগড়ের মধ্যে প্রায় 240 কিলোমিটার ঘুরপথ অতিক্রম করতে 6 ঘন্টা সময় লাগে। নতুন সুড়ঙ্গ চালু হলে সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ব্রহ্মপুত্র একটি অতি প্রশস্ত ও প্রবল স্রোতস্বিনী নদী। বর্ষাকালে বন্যা ও ভাঙন এর সাধারণ ঘটনা। নদীর উপরে সেতু নির্মাণ সম্ভব হলেও তা প্রাকৃতিক দুর্যোগ ও সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকে। নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ তুলনামূলকভাবে স্থিতিশীল ও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তেজপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি চীন সীমান্তের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে Su-30 MKI যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। সম্প্রতি ঘাঁটির সম্প্রসারণে প্রায় 383 একর জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশ্লেষকদের মতে ব্রহ্মপুত্র সুড়ঙ্গ চালু হলে তেজপুর ও অরুণাচল সীমান্তবর্তী এলাকায় দ্রুত রেল ও সড়ক যোগাযোগে সেনা সরঞ্জাম পৌঁছানো সহজ হবে। অর্থাৎ আকাশ, স্থল ও রেল 3 স্তরের সমন্বিত লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পগুলোকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও দেখা হচ্ছে। চীন, তিব্বত ও ইউনান অঞ্চলে দ্রুত সড়ক, রেল ও বিমান অবকাঠামো গড়ে তুলেছে। সীমান্তবর্তী অঞ্চলে তাদের লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। ভারতের নীতি নির্ধারকদের মতে পাল্টা অবকাঠামো জোরদার না করলে কৌশলগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ফলে উত্তর পূর্বাঞ্চলে সেতু, মহাসড়ক, টানেল ও রেললাইন নির্মাণকে সমন্বিত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে সমালোচকরা ব্যয়ের প্রশ্ন তুলছেন। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ কতটা সাশ্রয়ী হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। ভারতের মতো বৃহৎ দেশে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতেও বিপুল বিনিয়োগ প্রয়োজন। কিন্তু নীতি নির্ধারকদের যুক্তি, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। উত্তর পূর্বাঞ্চলে উন্নত অবকাঠামো বিনিয়োগ, আকর্ষণ, শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সহায়ক হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিকল্প সংযোগ পথ। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট ও রেল সংযোগ বাড়িয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ, আখাউড়া আগরতলা রেললাইন সহ নানা উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প প্রবেশদ্বার তৈরি করেছে। তবুও দিল্লি নিজস্ব ভূখণ্ডের ভেতরে সুরক্ষিত করিডোর গড়ে তুলতে অগ্রাধিকার দিচ্ছে, কারণ আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তনশীল। প্রতিরক্ষা পরিকল্পনায় সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। প্রযুক্তিগত দিক থেকেও এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ। দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের নির্মাণে উন্নত ভূতাত্ত্বিক সমীক্ষা, জলবিরোধী কাঠামো, বায়ু চলাচল ও জরুরি উদ্ধার ব্যবস্থা প্রয়োজন। ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ বিশেষভাবে জটিল, কারণ নদীর তলদেশের মাটি নরম ও স্রোতপ্রবণ। আন্তর্জাতিক মানের কৌশল দক্ষতা ছাড়া তা সম্ভব নয়। ভারত ইতিমধ্যে হিমালয় অঞ্চলে সড়ক ও রেল টানেল নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগানো হবে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর ও ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা ভারতের জন্য কেবল অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। দৃশ্যমান যোগাযোগ ব্যবস্থাকে আংশিকভাবে ভূগর্ভে সরিয়ে নিয়ে তা সুরক্ষিত করা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করা, এই তিনটি লক্ষ্য এক সূত্রে গাঁথা। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ যত বহুমাত্রিক ও স্থিতিশীল হবে, ততই আঞ্চলিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সমানভাবে উপকৃত হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।